হ্যালো বন্ধুরা, আজকের বিষয় গণপরিষদের গঠন এবং গণপরিষদের গঠন সংক্রান্ত কিছু প্রশ্ন। তো এগুলো ভালো করে দেখো এবং শেষ পর্যন্ত দেখো। প্রত্যেকটা কোশ্চেন যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর গণপরিষদের গঠন সংক্রান্ত প্রশ্ন সব এখান থেকেই তুমি পেয়ে যাবে। প্রথম গণপরিষদের ধারণা কে দিয়েছিল? এম রয় বা মানবেন্দ্রনাথ রায়। ইনি একজন কমিউনিস্ট নেতা ছিলেন এবং কমিউনিস্ট নেতারও প্রথম তিনি বা তাকে পাইওনিয়ার বলা হয়। তো তার আসল নাম কি? নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 1934 খ্রিস্টাব্দে তিনি প্রথম এই গণপরিষদ গঠনের ধারণা দিয়েছিলেন। তারপরে কি হলো? 1934 খ্রিস্টাব্দেই কংগ্রেসের একটা ওয়ার্কিং কমিটির বৈঠক হলো। সেই বৈঠকে কি হয়েছে? গণপরিষদের গঠনের প্রস্তাব গৃহীত হলো, যেটা কংগ্রেস দ্বারা 1935 খ্রিস্টাব্দে এটা পরিকল্পনা তৈরি হয়ে গেল যে একটা গণপরিষদ গঠন করতে হবে বা প্রয়োজন আছে। তারপরে কি হলো? তারপরে 1935-এর পরে কয়েক সাল পার হয়ে গেল। তারপরে দেখো ব্রিটিশ কি করলো? ব্রিটিশ সরকারিভাবে এটি গঠন এই এই মানে এটি বলতে এখানে এই গণপরিষদ গঠনের বিষয়টি স্বীকার করলো। কোথায় স্বীকার করলো? 1934 খ্রিস্টাব্দে আগস্ট মাসে। আহ, এটাকে আগস্ট অফার বলা হয়, ঠিক আছে? তো এই আগস্ট অফার কথাটাকেও তোমরা ভালো করে মনে রাখবে যে আগস্ট আবার কত সালে হয়? 1940। এরপরে কি ঘটনা ঘটলো? যখন 42 খ্রিস্টাব্দ আসলো বা 1942 সালে এই গণপরিষদ গঠনের উদ্দেশ্যে ভারতে ক্রিপস মিশন পাঠালো ব্রিটিশ সরকার। ক্রিপস মিশনে কারা কারা ছিল? ক্রিপস মিশন তাহলে 1942 খ্রিস্টাব্দে খুব গুরুত্বপূর্ণ। এই ক্রিপস মিশন কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তো ক্রিপস মিশনের 3জন সদস্য ছিল। এই কোশ্চেনও পরীক্ষা এসে থাকে যে স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার এবং প্যাথিক লরেন্স। তোমাদেরকে এখানে কোশ্চেন হতে পারে যে নিম্নলিখিত কে ক্রিপস মিশনের সদস্য ছিলেন না, এরকম করে এই 3জনের নাম থাকবে, অন্য একজনের নাম থেকে যাবে। বা ক্রিপস মিশনের সভাপতি কে ছিল বা ক্রিপস মিশন কার নেতৃত্বে, সেটা হচ্ছে স্ট্যাফোর্ড ক্রিপস। তো এই 3জন গেল, 3জনের নাম ভালো করে মুখস্থ রাখবে। এরপরে ঘটনাটা কি ঘটলো? যদিও ক্রিপস মিশন কি বললাম ব্যর্থ হয়ে গেল, কারণ ক্রিপস মিশন কংগ্রেসের দিক থেকে বা লীগের দিক থেকে বা মুসলিম লীগের দিক থেকে কোনো দিক থেকেই গ্রহণযোগ্য হয়নি। তার কারণটা অবশ্যই আছে, কারণ কংগ্রেস দেখেছিল যে ক্রিপস মিশনে সেখানে ভারতের স্বায়ত্তশাসন সম্পর্কে কোনো কথা বলা হয়নি, এবং মুসলিম লীগ দেখেছিল তাদের আলাদা আলাদা রাষ্ট্র গঠনের কথা বা তাদের যে আলাদা স্বায়ত্তশাসন দেওয়ার কথা এই ক্রিপস মিশনে ছিল না। যার জন্য মুসলিম লীগ এবং কংগ্রেস দুটো দ্বারাই এটাকে তারা মানতে নারাজ। তো যাই হোক, ব্যর্থ হয়ে গেল। এরপরে কি ঘটনা ঘটলো? এরপরে 1942-এর পরে ঘটনা চলে আসবে 1946-এ। এই যে ক্যাবিনেট মিশন দেখতে পাচ্ছ, ক্যাবিনেট মিশন বা যার আর এক নাম মন্ত্রী মিশন। এই মন্ত্রী মিশন কত সালে আসে? 1946 খ্রিস্টাব্দে। 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট বা মন্ত্রী মিশন যখন ভারতে পাঠানো হলো, তো তাদের প্রস্তাব অনুযায়ী স্থির হলো যে গণপরিষদের অনুযায়ী সদস্য স্থির হলো গণপরিষদ কত? 389 জন। এই যে ক্রিপস মিশন বা ক্যাবিনেট মিশনে যদি 3জন সদস্যের কথা আসে, তবুও ঠিক এই 3জনের নামই চলে আসবে, স্ট্যাফোর্ড ক্রিপস, এবি আলেকজান্ডার এবং প্যাথিক লরেন্স। তবে ক্যাবিনেট মিশনের ক্ষেত্রে যিনি সভাপতি ছিলেন তার বা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বা যাকে করা হয়েছিল ক্যাবিনেট মিশন, সে হচ্ছে প্যাথিক লরেন্স। ইনি কিন্তু মন্ত্রী মিশনের সভাপতি ছিলেন। এরপরে দেখো, এই না এখানেই যখন ক্যাবিনেট মিশনের সদস্য স্থির হয়ে গেল, তারপরে কি হলো? একটা ভোট হলো। 1900 ক্যাবিনেট মিশনের প্রস্তাবে, এখানে কোশ্চেনটা দিয়েছি যে ক্যাবিনেট মিশনের প্রস্তাবে গণপরিষদের গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হলো কত? 1946 খ্রিস্টাব্দে জুলাই আগস্ট মাসে। তো এখানে যখন এই 389 জন সদস্য ছিল, সেখানে দেখো 296টা ছিল ব্রিটিশ শাসিত এবং 93টি ছিল স্বাধীন দেশীয় রাজ্য। এটা ভালো করে মনে রাখবে যে 296 ব্রিটিশ শাসিত ছিল, 93টা স্বাধীন দেশীয় রাজ্য ছিল। যাই হোক, গণপরিষদের গঠনের জন্য একটা নির্বাচন অনুষ্ঠিত হলো 1946 সালের জুলাই আগস্ট মাসে। সেখানে যে ভোট হলো, সেখানে সেখানে কী হলো? 296টা সাধারণ, 296টার মধ্যে, কারণ বাকি যে অন্যান্য 93টা ছিল, এই 93টা দেশীয় রাজ্য ছিল, এখানে ভোট হয়নি বা এরা হচ্ছে গণপরিষদের দিকেই ছিল। 296টা যে সিটে ভোট হলো, সেখানে কংগ্রেস কতগুলো পেল? কংগ্রেস পেল 208টি। মুসলিম লীগ কটা পেল? 73টি। এবং আদার্স পেয়েছিল 15টি। তো এটা ভালো করে মনে রাখবে। এরপরে দেখো গণপরিষদের অধিবেশন। তাহলে কি হলো? এখানে সমস্ত কিছু 389 জন সদস্য
ও এসে গেল। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসেই থাকে যে গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল, 389। তারপরে তো লীগ ভাগ হয়ে যাওয়াতে কমে গিয়েছিল। তো এরপরে গণপরিষদের অধিবেশন সংক্রান্ত যে কোশ্চেনগুলো আসে, কারণ এখানে কমপ্লিট হয়ে গেল, প্রথম অধিবেশন বসলো, গণপরিষদ গঠন হয়ে গেল, গণপরিষদের একটা অন্তর্বর্তী সরকারও গঠন করা হয়েছিল, যেটা মুসলিম লীগ তারা যোগদান করতে নারাজ ছিল। কিন্তু যখন প্রথম অধিবেশন ঠিক হলো যে 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর প্রথম অধিবেশন বসবে, তখনও কিন্তু মুসলিম লীগ সেটাতে যোগদান দিতে নারাজ ছিল। কিন্তু তবুও কংগ্রেস মত পাল্টায়নি। তারা 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে কী হলো, ওরা মিলিত হলো এবং প্রথম অধিবেশন ঘটলো। এই কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ। 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর যে প্রথম অধিবেশন হয়েছিল, সেখানে কত সদস্য যোগদান করেছিল? 211 জন। 211 জন। এই 211 জনের মধ্যে যাকে সভাপতি করা হয়েছিল, যদিও তিনি অস্থায়ী সভাপতি ছিলেন, কিন্তু সভাপতি করা হয়েছিল ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ইনি, কারণটা কি, ইনি ছিলেন বয়োজ্যেষ্ঠ, সবার মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিলেন, তাই ওনার নাম প্রস্তাব করা হয়। কিন্তু এই নামটা প্রস্তাব কে করেছিলেন? নামটা প্রস্তাব করেছিলেন জে বি কৃপালনি নামটা প্রস্তাব করেছিল। তারপরে 11 ডিসেম্বর কী হলো, 11 ডিসেম্বর সভাপতি চেঞ্জ হলো এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি পদে নির্বাচন করা হলো। এরপরে এই যে গণপরিষদের কাজ চলতে থাকলো, সংবিধানের রচনাকাল, সংবিধান রচনা করতে শুরু করলো। তো সংবিধান রচনাকাল অর্থাৎ রচনা করতে সময় লাগলো মোট 2 বছর 11 মাস 17 দিন। এই যে সময়কালটা, এই সময়কালের মধ্যে সংবিধান রচনা হয়ে গেল। তারপরে গণপরিষদে গৃহীত হওয়ার কথা। তো গণপরিষদে গৃহীত হলো কবে? গণপরিষদে গৃহীত হলো 1949 সালের 26 নভেম্বর এবং কার্যকরী হলো 1950 সালের 26 জানুয়ারি। তো তার মধ্যে যেটা আইন তৈরির কাজে যেটা নিয়োগ করা হয়েছিল, যে কমিটিটা, সেটা হচ্ছে ড্রাফটিং কমিটি। তবে এইরকম কমিটি অনেকগুলো গঠন করা হয়েছিল, কারণ আটটা তো মেজর কমিটি ছিল, মানে 8টা প্রধান কমিটি ছিল, এছাড়া 13টা ছিল অন্যান্য যে ছোটোখাটো কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু 8টা ছিল প্রধান কমিটি। এর মধ্যে একটা হচ্ছে ড্রাফটিং কমিটি। এই ড্রাফটিং কমিটির যিনি সভাপতি ছিলেন, তিনি হচ্ছেন ডক্টর বি.আর. আম্বেদকর। তো এই কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ এসে থাকে। ড্রাফটিং কমিটির প্রধান কে ছিলেন? এখানে কতজন সদস্য ছিল? এখানে সাতজন সদস্য ছিল। কিন্তু এই ড্রাফটিং কমিটি কবে গঠিত হয়? 1947 সালের 29 আগস্ট। তো যাই হোক, গণপরিষদ সম্পর্কে তোমরা এই কয়েকটা কোশ্চেন খুব ভালো করে রাখবে। আশা করি যে কোনো পরীক্ষার জন্য তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কোশ্চেনগুলো। তো অবশ্যই ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে এইভাবেই পরপর আনতে পারি।